নমস্কার শ্রোতা বন্ধুরা, এসো গল্প শোনাই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক গল্প অবিশ্বাস্য। গল্প পাঠে প্রতিদিনের মতো আমি স্বাগতা। গল্পে যাবার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা গল্প শুনছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের এই ছোট্ট কাজটি আমাকে অনেক উৎসাহ দেয়। শুরু করছি আজকের গল্প অবিশ্বাস্য, রচনায় কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। বিতানের কোনো দিন পুরী যাওয়া হয়ে ওঠেনি। ওর বন্ধুরা প্রায় সবাই গিয়েছে, কেউ কেউ 2-3 বার করেও, কিন্তু ওর একবারও হয়নি। অথচ অন্য কয়েকটা জায়গায় ওর বেড়ানো হয়ে গিয়েছে। যেমন খুব ছোটবেলায় একবার দার্জিলিং, বা একটু বড় হয়ে শিমলিপালের জঙ্গল, কিংবা একবার দিল্লি, আগ্রা। এমনকি সমুদ্র দেখার অভিজ্ঞতাও ওর হয়ে গিয়েছে দীঘাতে গিয়ে, কিন্তু পুরীতে যাওয়া হয়নি একবারও। অথচ দেখতে দেখতে ক্লাস 8-এ উঠে গেল বিতান। মাঝে মাঝেই ওদের ক্লাসের বন্ধুরা কেউ না কেউ পুরী যায়, আর ফিরে এসে পুরীর সমুদ্র, জগন্নাথের মন্দির, চিল্কা হ্রদ অথবা কোণারকের গল্প করে। সেই সব গল্প শুনতে শুনতে মনে মনে নানান রকম ছবি আঁকে বিতান। ওই সব জায়গার স্বপ্ন দেখে আর খালি ভাবে কবে ও পুরী যেতে পারবে। দেখতে দেখতে 8-এর হাফ-ইয়ারলি পরীক্ষা হয়ে গেল। তারপর কয়েকদিনের ছুটি। এর মধ্যেই এসে গেল রথযাত্রা। ওদের পাড়ায় একটা বিরাট রথ আছে। সেটা দারুণভাবে সাজিয়ে গুজিয়ে তোলা হয় রথযাত্রার দিন। তারপর তাকে সবাই মিলে টানতে টানতে নিয়ে যাওয়া হয় প্রায় 2 কিলোমিটার দূরের একটা প্রাঙ্গণে। সেখানে বিরাট একটা মেলা বসে। 7 দিন ধরে হৈ হৈ করে মেলা চলে। তারপর আবার সে রথ ফিরিয়ে নিয়ে আসা হয় তার নিজের জায়গায়। আর সেই 7 দিন ধরে তুমুল হৈ হল্লা করে কেটে যায় ওদের সময়। এবার রথের আগেই বিতান জানতে পারল যে ওর মাসি মেশোরা রথের সময় পুরী যাচ্ছে। ওর বাবা মাকেও মাসি অনেকবার করে যাবার কথা বলল, কিন্তু বিতানের বাবা বললেন যে এই সময় অফিস থেকে ছুটি পাবেন না, সুতরাং এমন মস্ত সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। আর সেই থেকে বিতানের মন খারাপ। অন্যবারের মতো রথের আনন্দটাও এবার আর জমল না। কিন্তু তার ঠিক কিছুদিন পরেই বিতান স্কুল থেকে ফিরে এসে দেখল মাসি আর মেশো এসে জমিয়ে বসেছেন ওদের ড্রয়িং রুমে। মাস্তুতো বোন রিঙ্কিও আছে। সে আবার বিতানের খুব বন্ধু। পিঠোপিঠি তো, ওদের দেখেই খুশি হয়ে উঠল বিতান। বেশ জমিয়ে ওদের পুরী ঘোরার গল্প শোনা যাবে। চটপট বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে চলে এলো বিতান। লাফ দিয়ে সোফায় গিয়ে বসে পড়ল রিঙ্কির পাশে। আর তখনই খেয়াল করলো ব্যাগে করে কী সব নিয়ে এসেছেন মাসিরা। তার মানে পুরী থেকে আনা গিফট নিশ্চয়ই। মাসি বললেন, আয় বিতান, তুই এতক্ষণ আসিসনি বলেই এগুলো আর বার করিনি। দেখ তো এটা তোর পছন্দ হয় কি না। রিঙ্কি তোর হয়ে পছন্দ করে এনেছে। এই বলে ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে বার করে আনলেন রঙিন কাগজে মোড়া একটা হাতখানেক লম্বা কার্ডবোর্ডের বাক্স। বিতান কৌতূহলী হয়ে উঠল, কি আছে এতে? মাসি বাক্সটা বিতানের হাতে দিয়ে অন্যদের জিনিসগুলো বার করতে ব্যস্ত হয়ে উঠলেন। বিতান দেখল রিঙ্কি ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ওর দিক থেকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বিতান প্যাকেট ছিঁড়ে কার্ডবোর্ডের বাক্সটা বার করে। সেটা সন্দেশের বাক্সের মতো প্যাক করা আর বেশ ভারী। বাক্সের ওপরের ঢাকনা অংশটা তুলে উকি মেরে চমকে যায় বিতান।
সেই সঙ্গে ওর চোখ দুটো চকচক করে ওঠে। বহুবার বহু ছবিতে ইন্টারনেটে দেখা এ ছবি, ভুল হবার নয়। পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের সুন্দর একটি রেপ্লিকা, যেখানে মূল মন্দির থেকে স্তরে স্তরে নেমে একেবারে প্রধান তোরণের বাইরের স্তম্ভটি পর্যন্ত নিখুঁত কারিগরি দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে। দু চোখে আলো মেখে ও রিঙ্কির দিকে তাকায়, তারপর ঢিপ করে একটা প্রণাম করে মাসিকে। ওর খুব পছন্দ হয়েছে গিফটটা। মেসোমশাই মিটিমিটি হাসতে হাসতে বললেন, তার মানে বিতানবাবুর গিফটটা বেশ পছন্দসই হয়েছে, তাই না? বিতান লজ্জিত মুখে মেসোমশাইকে আর মা বাবাকেও প্রণাম করে। তারপর রিঙ্কির হাত ধরে ভেতরের ঘরে চলে যায় বাক্সটা বগল দাবা করে। অনেক গল্প আছে রিঙ্কির সঙ্গে। বিতানের পড়ার টেবিলের পাশে একটা র্যাক, তাতে গুছিয়ে রাখা আছে ওর বই খাতা। একটা তাকে পেন, পেন্সিল, রবার, স্টেপলার এসব টুকিটাকি জিনিস। আর র্যাকের ওপরটায় দু একটা শোপিস, একটা টেবিল ক্লক এসব রয়েছে। ওখানে একধারে রেপ্লিকাটা রাখলো বিতান। মাঝে মাঝে কাপড় দিয়ে যত্ন করে মোছে আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এইভাবে দেখতে দেখতে মন্দিরের পুরো ছবিটাই ওর মনে গাঁথা হয়ে গেল। এখন বিতান শুধু মনে মনে ভাবে, কবে ও যেতে পারবে পুরীতে, কবে নিজের চোখে দেখতে পাবে সত্যিকারের মন্দিরটা। খুশির খবরটা এলো পুজোর 1 মাস আগে। বিশ্বকর্মা পুজোর আগের রাত্রে বাবা খেতে বসে মাকে বললেন, শুনছো, সব ব্যবস্থা করে ফেলেছি। পুজোর ছুটিটা কদিন বাড়িয়ে নিয়েছি, আর হোটেলও বুক করা হয়ে গিয়েছে। একাদশীর রাতে বেরিয়ে দ্বাদশীর সকালে পৌঁছবো। ফিরবো 7 দিন পর। কেমন হবে? বিতান পুরো অবাক। কোথায় যাবে তারা? একবার বাবার দিকে তাকায়, একবার মায়ের দিকে। মায়ের মুখ যথারীতি গম্ভীর, কিন্তু বাবার মুখটা আলো ঝলমল। ওর দিকে তাকিয়ে বাবা বললেন, কিরে বাবু, হাঁ করে কি দেখছিস? আমরা পুজোয় পুরী বেড়াতে যাচ্ছি। নিমেষে বিতানের মুখে যেন 1000টা সূর্যের রোদ্দুর। এতদিনের স্বপ্ন তাহলে সত্যি হতে চলেছে। মা প্লেটে প্লেটে তরকারি দিচ্ছিলেন, বললেন, তাহলে তোমার অফিসের দত্তবাবু যাচ্ছেন তো? বাবা বললেন, হ্যাঁ, সে তো বটেই। দত্তদাই তো হোটেল বুকিং করলেন। ওনার মেয়ে বউ ছাড়াও এক ভাইপো সঙ্গে যাচ্ছে, প্রায় বিতানেরই বয়সী। ভালোই হবে, বিতানের একটা সঙ্গী হবে। মা ঘাড় নাড়লেন। এতক্ষণে মায়ের মুখটা দেখে বেশ খুশি খুশি মনে হলো বিতানের। পুরীতে পৌঁছে 3 দিন কেটে গেল। প্রথম 2 দিন কোথাও যাওয়া হয়নি, শুধু প্রাণ ভরে সমুদ্র স্নান, বিচের চারপাশে ঘোরা আর খাওয়া দাওয়া। তারপর গতকাল হলো সারাদিনের সাইড ট্রিপ। বাসে করে নন্দনকানন থেকে কোনারক, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি। মন প্রাণ ভরে ঘুরল বিতান। তবু মাঝে মাঝে মনটা কেন যে খচখচ করছিল সেটাও কিছুতেই বুঝতে পারছিল না। অথচ দত্ত কাকুর ভাইপো সুরাজের সঙ্গেও বন্ধুত্ব জমে উঠেছে ভালোই। আর দত্ত কাকুর মেয়ে হিয়া তো ছোট্ট একটা ডল, ওকে দেখলেই গাল টিপে আদর করতে ইচ্ছে করে। তাকে মাঝে মাঝেই কোলে করে ঘুরছিল বিতান। ব্যাপারটা শুরু হলো হোটেলে ফেরার পর। সারাদিনের ঘোরাফেরার পরে সবাই ক্লান্ত, তাই আজ আর অন্য দিনের মতো বাইরে খেতে যাওয়া নয়, হোটেলের ঘরে খাবার আনিয়ে খাওয়া হলো। দত্ত কাকুদের ঘরটা বড়, সেখানেই সবাই একসঙ্গে বসে খাওয়া হচ্ছিল, আর খেতে খেতে আজকের বেড়ানোর গল্প চলছিল। তখনই হঠাৎ কেন কে জানে বিতানের মনটা আবার সেই রকম হু হু করে উঠল। আর তখনই সে খেতে খেতে বলে উঠল, মা, ও মা, তাহলে আমরা জগন্নাথের মন্দির কবে যাব? মা দত্ত কাকুর দিকে তাকালেন। আসলে এই পুরীতে উনি তো সবার গাইড। ট্রেনের টিকিট,
হোটেল, বেড়ানোর প্ল্যান সবই উনি ঠিক করেছেন। দত্ত কাকু একটু হেসে বললেন, ওরে বাবা, বিতানের দেখছি বাবা জগন্নাথের ওপর খুব ভক্তি। মাও হেসে বললেন, না দাদা, আসলে মন্দিরটার ওপরেই ওর কেন জানি না একটা আকর্ষণ আছে। দত্ত কাকু বললেন, সেটাও তো ভালো, তার মানে স্থাপত্য বা ভাস্কর্যের ওপর ওর একটা আলাদা টান আছে মনে মনে। এই বলে একটু থেমে বললেন, চিন্তা করো না বিতান, কাল সকালেই পান্ডা আসছে, ওর সঙ্গে কথা বলে আমরা পরশু সকালে যাব মন্দিরে। কি খুশি তো? বিতান লজ্জা লজ্জা মুখে দত্ত কাকুর দিকে তাকিয়ে ঘাড় নাড়ে, সেই সঙ্গে এতক্ষণে যেন মনে মনে আশ্বস্ত হয়। গোটা পুরী শহরটা থেকে এই দিকটা একেবারে অন্যরকম। সব যেন আদ্যিকালের ঘরবাড়ি, মোটা মোটা থাম, কড়িবর্গা দেওয়া ছাদ, কোনো কোনো বাড়ির দোরগোড়ায় আবার ভয়ঙ্কর দেখতে নৃসিংহ মূর্তি, দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। মন্দিরের গেট থেকে একটু দূরে এসে রিকশাগুলো থামলো একে একে। এখানেই দাঁড়িয়েছিলেন ওদের পান্ডা। দত্ত কাকু নেমে গিয়ে পান্ডার সঙ্গে কী সব কথা বললেন, তারপর ওদের কাছে এসে বললেন, চলো সবাই নেমে পড়ো, ওদিকটায় গিয়ে আগে জুতো খুলে জমা দিতে হবে, তারপর পান্ডার পেছনে পেছনে আমরা মন্দিরে ঢুকব। কিন্তু খুব সাবধান, এখানে কেউ হারিয়ে গেলে খুব মুশকিল হবে, মোবাইল নেই, যোগাযোগ করা যাবে না, মনে থাকবে তো? সবাই ঘাড় নাড়ে। ব্যাপারটা ঠিকই, মন্দিরে মোবাইল ফোন, ক্যামেরা এসব নিয়ে যাওয়া যায় না, তাই সবাই শুধু টাকা পয়সা ছাড়া আর কিছুই সঙ্গে আনেনি, সুতরাং একসঙ্গে থাকতেই হবে। দত্ত কাকু হিয়াকে কোলে তুলে নিলেন, তারপর দল বেঁধে ওরা দত্ত কাকুর পিছু পিছু এগিয়ে চলল মন্দিরের দিকে। প্রচণ্ড ভিড়, বিতানের হাতটা মা শক্ত করে ধরে আছে, অল্প স্বল্প ঠেলাঠেলিও হচ্ছে, কিন্তু ওই অত ভিড়ের মধ্যেও ওদের পান্ডা কীরকম যেন কায়দা করে ওদের গোটা মন্দিরটার আনাচে কানাচে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিল আর নানা আশ্চর্য সব গল্প শোনাচ্ছিল। সেসব শুনতে শুনতে আর দেখতে দেখতে বিতানের চোখে যেন কেমন ঘোর লেগে গিয়েছিল। মন্দিরের বিরাট বিপুল আয়তন, নানান মূর্তি আর পাথরের কারুকার্য, লক্ষ লক্ষ লোকের এই সমাগম, তার ওপর প্রতিদিন হাজার হাজার লোকের জন্য ভোগ রান্নার এই বিশাল কর্মকাণ্ড, এসব দেখে বিতান হাঁ হয়ে গিয়েছে। তাই কখন যে পুজো দেওয়া শেষ করে ওরা মূল মন্দিরের পাশ দিয়ে ঘুরে পেছনের দিকটায় এসে পড়েছে, বিতান তা খেয়ালই করেনি। হুঁশ ফিরল পান্ডার কথায়। সেখানে মূল মন্দিরের ঠিক পাশে ফাঁকা চত্বরে একটা বিশাল সাইজের পাথর পড়েছিল। সেটার দিকে আঙুল তুলে দেখিয়ে পান্ডা জানালো, আজ থেকে মাত্র 4 দিন আগে পাথরটা হঠাৎ খসে পড়েছে মূল মন্দিরের চূড়ার কাছ থেকে। কি ভাগ্যি যে ওটা পড়েছে রাতের বেলায়, তখন আশেপাশে কেউ ছিল না, না হলে কত লোক যে হতাহত হতো। শুনেই শিউরে ওঠে বিতান। ওপরের দিকে মন্দিরের মাথার দিকটায় তাকিয়ে খোঁজার চেষ্টা করে ঠিক কোনখান থেকে পাথরটা খসেছে, কিন্তু সে কি সহজ ব্যাপার? একে এই আকাশ ছোঁয়া উঁচু মন্দির, সেখানে চূড়ার কাছে চারদিকে ঘিরে প্রচুর অলঙ্করণ আর নানা ভঙ্গিমায় বিভিন্ন মূর্তি খোদাই করা। তবু তার মধ্যেও বিতানের নজরে পড়ে একটা জায়গায় যেন একটু ভাঙা আর খোদলের মতো। তার মানে ওই জায়গা থেকেই পাথরটা খসে পড়েছে মাটিতে। জায়গাটা আবিষ্কার করে কেন যেন বেশ নিশ্চিন্ত হয় বিতান। তারপরে দ্রুত পা চালায় পাশের মন্দিরটার দিকে। সবাই তখন এগিয়ে গিয়েছে ওদিকেই। পরের দিন রাতেই ফেরার ট্রেন। ভোরবেলা হাওড়া স্টেশনে পৌঁছে একটা ট্যাক্সি ভাড়া করে বাড়ি ফিরল বিতানরা। ট্রেনে যদিও ভালোই ঘুম হয়েছে, তবুও বিতানের বেশ ক্লান্তি লাগছিল। হাত পা ধুয়েই নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল বিতান। শুয়ে শুয়ে এ কদিনের বেড়ানোর কথাই মনে মনে ভাবছিল সে।
ওর মনের অনেক দিনের স্বাদ অবশেষে পূর্ণ হলো। এবার বন্ধুদের কাছে বিতানো গল্প করতে পারবে। পুরীর সমুদ্র, কোণারকের মন্দির, নন্দনকাননের পশু পাখি আর জগন্নাথের মন্দিরের গল্প। কি ভালোই যে লাগলো ওর। সব জায়গায় ভালো, তবে সব থেকে ভালো বোধহয় জগন্নাথের মন্দির। সত্যি, মন্দিরটা নিজের চোখে না দেখলে ও বিশ্বাসই করতে পারতো না যে ওর টেবিলে রাখা রেপ্লিকাটা একদম হুবহু সত্যিকারের মন্দিরের মতন দেখতে। কি মিল, কি মিল! ভাবতে ভাবতেই বিছানায় উঠে বসলো ও। আপনা থেকেই চোখ চলে গেল বইয়ের র্যাকের ওপরের তাকটার দিকে, যেখানে রাখা আছে মন্দিরের রেপ্লিকাটা। আর তার পরের মুহূর্তেই ওর চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। এ কি, মন্দিরের ঠিক পাশটায় র্যাকের ওপর ওটা কি পড়ে আছে? নিমেষে বিতানের কাঁধ থেকে একটা শিহরণ নেমে গেল শিরদাঁড়ার ভেতর দিয়ে। তড়াক করে লাফ দিয়ে ও এগিয়ে গেল র্যাকটার কাছে। মন্দিরটা! পরক্ষণেই আঁতকে চিৎকার করে উঠল বিতান। মা! ভেতরের ঘর থেকে দৌড়ে এলেন বিতানের মা আর বাবা দুজনেই। বিতানের মুখ চোখ ফ্যাকাশে হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে ও রেপ্লিকাটার দিকে আঙুল তুলে দেখালো। ওরা দেখলেন সেই ছোট্ট মন্দিরটার গা থেকে একটা ছোট্ট পাথরের টুকরো খুলে গিয়ে পড়ে আছে নিচে। একেবারে ঠিক সেই রকমই চূড়ার কাছ থেকে খসে পড়েছে পাথরের টুকরোটা, অবিকল, যেমনটি ওরা দেখে এসেছেন মাত্র 2 দিন আগেই। শেষ হলো কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক গল্প অবিশ্বাস্য। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।